ইরানের যে স্পিকার, তিনি পার্লামেন্টের স্পিকার, তিনি বলছেন যে মধ্যপ্রাচ্য থেকে একটা মানে সম্মানজনক বিদায় নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। আসলে কি সেরকম কিনা? আর তারা তো বিদায় নিতে চাচ্ছে না, তারা আবার যুদ্ধের হুমকি দিচ্ছে, আবার বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে তাদেরকে, যারা ইরানের পাশে দাঁড়াবে তাদেরকেও তারা দেখে নেবে। পাশাপাশি ইরানও কিন্তু অনির্দিষ্টকালের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত, সেটা তারা আগে থেকেই বলছে। তো আপনার কাছে শুনতে চাই যে আপনি কি বলবেন যে অর্থনৈতিক চাপও বা কতটা পড়ছে মানে যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে? অনেক ধন্যবাদ হাসিনা আপা আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার সহ আলোচক খুবই অভিজ্ঞ এবং এই ইরান বিষয় নিয়ে, ইরান যুদ্ধ নিয়ে প্রথম থেকেই যেভাবে বলে আসছেন প্রতিটা কথা এবং ওয়ার্ডটা একদম সত্যিকার অর্থে মনে হচ্ছে যেন একজন আপনার ফিউচার টেলার। ঠিক সেরকমই। ফরহাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা রইল সবার দর্শকদের প্রতিও। দেখেন, আমি প্রথমেই বলবো যে গত দুদিন আগে MOU, যেটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ওইটা এক্সপায়ার হয়েছে এবং এটা এক্সপায়ার হওয়ার সাথে সাথেই যে ঘটনাগুলো ঘটেছে সেটা বুঝতে পেরেছি যে ডোনাল্ড ট্রাম্প, যে ইট ইজ নট পসিবল টু ওয়ার এগেইনস্ট ইরান ফাইটিং উইথ মিলিটারি মাইট দিয়ে আপনার এটাকে যুদ্ধ আপনার জয় করা সম্ভব নয়। এবং আপনারা জানেন যে গত কদিন আগেও যে মিলিটারি ফ্যামিলি জাম্প দিচ্ছে আপনার জারফোর্ড আপনার থেকে, ক্যারিয়ার থেকে, এবং মিলিটারি ফ্যামিলিগুলো তারা সবাই বিব্রত এই যুদ্ধ নিয়ে। যেহেতু এই যুদ্ধটা আমি অনেকবার বলেছি আপনার অনুষ্ঠানে যে দিস ইজ এন ইলিগাল ওয়ার, বিকজ এটা আপনার থেকে কংগ্রেস এবং সেনেট থেকে কোনো অ্যাপ্রুভাল নেই এবং এখন পর্যন্ত সে অ্যাপ্রুভাল পায়নি ডোনাল্ড ট্রাম্প। তো তার যে আদার অপশনগুলা, সেই অপশনগুলো এক্সারসাইজ করার চেষ্টা করছেন তিনি। এবং আজকেও উনি যেভাবে কথাটা লিখেছেন, আমি আপনার পড়ে শোনাচ্ছি। No one has given the Islamic Republic of Iran a greater opportunity to make a deal than me. Tragically, for them, they have failed to take it. Therefore, today I am announcing the most crushing economic operation ever taken against any country. This will be economic warfare and isolation on an unprecedented scale. Their navy is gone, their air force is destroyed, their military factories are now rubble, their currency is worthless, and their country is hanging by a thread. Today, I am also announcing that any country that allows its financial institutions, business, airports, or government entities to provide any type of lifeline to Iran will itself face tremendous economic consequences. Oil smuggling, swap lines, cash transfer, exchange houses, ship registries, front companies. It all needs to stop now. I mean it. তো কথাগুলা এরকম যে দেখেন, বর্তমানে যে আমি বিগত কয়েকবার বলেছি আপনার অনুষ্ঠানে যে ইকোনমিক ওয়ার, যে ইরানকে ইকোনমিক্যালি আপনার কলাপস করার জন্য, তার কারণ হলো যে ইরানের ভিতরে একটা ক্রাইসিস তৈরি করে ইরানের ভিতরে একটা অপোজিশন তৈরি করা, এবং সেই অপোজিশন তৈরি হচ্ছে না, কিন্তু এই ইকোনমিক ওয়ার দিয়ে অপারেশন তৈরি করে আপনারা বর্তমানে যে গভর্নমেন্ট রান করছে সেই তাকে ট্যাপল করার জন্য। তো আমার মনে হয় যে ইরানের যে অবস্থান, সেই অবস্থান থেকে আমরা কি দেখতে পাই, ইরানের অবস্থানের তার যদি ভৌগোলিক আপনি চতুর্দিকে দেখেন তাহলে দেখতে পাবেন যে 8টা দেশের সাথে ইরানের বর্ডার জড়িত। আপনি একটা লাইন আপনি স্টপ করলেন, হয়তো হরমুজ প্রণালী ব্লকেট করা আছে, বর্তমানে আমেরিকা ব্লকেট করে রেখেছে, কিন্তু এই 8টা দেশের সাথে তো তার বিজনেস কন্টিনিউ হচ্ছে। এবং ইরানের যে চায়না এবং অন্যান্য যে পাওয়ার যারা আছে তারা তো আপনার বিজনেস করে যাচ্ছে আপনার স্ট্রেট অফ হরমুজ দিয়ে। কিন্তু এখন যেটা ইকোনমিক যে ওয়ার্নিংটা দেয়া হলো ডোনাল্ড ট্রাম্পের, সেই ডোনাল্ড ট্রাম্পে বলছেন যে যদি কোনো কান্ট্রি তার সাথে কোনো ধরনের ট্রেড হয়
তাইলে সেই কান্ট্রিকে সেই কনসিকুয়েন্স দিতে হবে এবং সেটার পরিমাণ বিশাল আকার। তো আমাদের দেশে বাংলাদেশেও তো সেই হরমুজ প্রণালী দিয়ে অনেক তেল, তারপর আপনার গ্যাস, অনেক কিছুই আসে। আ আ যার ফলে বাংলাদেশের পুরা আমি শুধু বাংলাদেশ বলবো না, সারা ওয়ার্ল্ড জুড়ে যে ইকোনমিক ক্রাইসিস দেখা দিচ্ছে। আপনার ক্রুড অয়েল থেকে তো একটা প্রোডাক্টই আসে না, যে ডিজেল বা পেট্রোল। এটা কেমিক্যাল প্রোডাক্টটাও মেজর একটা প্রোডাক্ট। তারপরে আপনার যে ফার্টিলাইজার, ফুড ক্রাইসিস দেখা দিবে। তারপর আপনার যে ইকোনমিক ক্রাইসিস আপনার চতুর্দিকে দেখা দিচ্ছে, এবং বাংলাদেশ এটা আজকে ফিল করছে যে বিদ্যুতের কি সমস্যা আমরা ফেস করছি বাংলাদেশেও। তো আমার মনে হয় যে যে এই বর্তমান যে ওয়ারটা চলছে, সেই ওয়ারটা আপনার বেশি দিন আর ইয়ে করবে না, টিকবে না। তবে আমার মনে হয় যে এটা আনটিল ইলেকশন পর্যন্ত যাবে। কারণ আপনি দেখেছেন, আমরা হিস্ট্রি থেকে কি দেখতে পাই আমরা, যে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে আজকে পর্যন্ত আমেরিকা যে যতগুলা ওয়ার করেছে, যেমন ভিয়েতনাম ওয়ার, তারপরে আপনার আফগানিস্তান ওয়ার, ইরাক ওয়ার, তারপরে এখন ইরান ওয়ার, এই যে এগুলা থেকে কোনো ফ্রুটফুল কোনো আপনার আসছে না, আউটকাম আসছে না। তো আমি আমি মনে করি যে এই ওয়ারটাও ঠিক সেই দিকেই যাচ্ছে। এবং হরমুজ স্ট্রেইটটা কোনো এক সময় ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে ইজ গোনা টেক ওভার বাই ইরান। এবং ইরান এখন তাকে ছোট্টখাটো একটা শক্তি বললে ভুল হবে। নাও ইরান ইজ এক্সপোর্টিং ড্রোন, এবং ড্রোন রাশিয়াকে সাপ্লাই দিচ্ছে, এবং অন্যান্য দেশকে সাপ্লাই দিচ্ছে। তো যেহেতু রাশিয়ার উপর স্যাংশন আছে, কিন্তু বিটুইন রাশিয়া এন্ড ইরান আপনার যে কাস্পিয়ান সি, সেই কাস্পিয়ান সি তো ওপেন। তো কাস্পিয়ান সি থেকে আপনার ট্রেড হচ্ছে। এটাকে ব্লক করতে পারবে বলে মনে হয় না। আর দেখেন, গত কদিন আগেও যে ইউক্রেন একটা শিপের উপর, ইরানে একটা শিপের উপর একটা শিপমেন্টে স্ট্রাইক করেছিল। এটা এখন আর দেখা যাচ্ছে না। তার কারণ কি? ইরান থ্রেট করেছে, বলেছে যে এই ধরনের কোনো আপনার সহ্য করা হবে না যদি ইউক্রেন অ্যাটাক করে কাস্পিয়ান সিতে। তো আমার মনে হয় যে there is a big ইকোনমিক সারা ওয়ার্ল্ড জুড়ে একটা ক্রাইসিস দেখা দিবে এবং দেখা দিচ্ছে অলরেডি। আপনি জানেন যে যতগুলা ইউরোপিয়ান কান্ট্রি, তাদের যে রিজার্ভ, সেই রিজার্ভে অলরেডি ফুরিয়ে আসতেছে, এবং যে 20% ইজ এ বিগ অ্যামাউন্ট। আপনার প্রতিদিন যে জায়গায় আপনার 100 থেকে 125টা ট্যাঙ্কার পাস হতো যে হরমুজ প্রণালী দিয়ে, সেই হরমুজ প্রণালী এখন পাস হচ্ছে মাত্র 5টা থেকে 6টা। তাও বিগ পাওয়ার যারা, তাদের ট্যাঙ্কার গুলা। দেখেন আজকে এখানে সিএনএন এর যে একটা রিপোর্ট হয়েছে, যে সিএনএন একটা প্রতিবেদনে বলছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, এরকম একটা প্রতিবেদন হয়েছে। আমার মনে হয় এটা আপনার সত্য না। তবে আমি মনে করি না যে নাও ইট ইজ একটা ইউএই বলছে যে তারা একটা বাইপাস একটা লাইন করার জন্য, যে থেকে দুবাই পোর্ট থেকে পর্যন্ত ফুজায়রা। তো ফুজায়রা তাদেরই এই ল্যান্ড দিয়ে ইউএই করতে চাচ্ছে, কিন্তু এটা পাহাড়ের উপর দিয়ে কি আপনার নেওয়া যাবে নাকি? ইটস গোনা টেক টাইম। ইট ইজ নট পসিবল নাও। তবে আমি মনে করি যে হরমুজ প্রণালী যতদিন আপনার কন্টিনিউ করবে, তত সারা ওয়ার্ল্ড জুড়ে, সারা পৃথিবী জুড়ে এই একটা ইকোনমিক ক্রাইসিস দেখা দিবে, এবং এটা দৃশ্যমান। বর্তমান আপনার যে ইরানের যারা লিডারশিপে আছেন, তারাও এডামেন্ট দে উইল ফাইট আনটিল দ্য এন্ড। এবং আমেরিকার যে ইকোনমিক যে ওয়ারফেয়ারটা বর্তমান ডোনাল্ড ট্রাম্পে যে ঘোষণা করলেন, এটাও আপনার কতদিন টিকবে আমার মনে হয় না। ভেরি সুন আপনার আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার ভিতরেও যে ইনফ্লেশন দেখা দিচ্ছে সারা পৃথিবী জুড়ে, দ্রব্যমূল্যের বাড়তি গতি, এটা তো আপনি জানেন যে গত কদিন আগেও আপনার যে সিপিআই রিপোর্ট, যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স,
এবং পিপিআই রিপোর্ট, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স, এগুলা আপনার ইন্ডিকেট করে যে দ্রব্যমূল্য বৃদ্ধি কতটুকু হচ্ছে। পৃথিবী জুড়ে দ্রব্যমূল্য বাড়ছে, আর শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়। আমি বাংলাদেশকে বারবার আনছি এর জন্য যেহেতু আমরা বাংলাদেশের অলসো ইকোনমি নিয়ে আমরা কনসার্ন। তো শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী জুড়েই আপনার প্রতিটা দেখেন একটা জ্বালানি শক্তি, সেটার প্রতিটা প্রোডাক্টের উপর সেই এফেক্ট আসে, এবং প্রতিটা আপনার ট্রান্সপোর্টেশন বলেন, ইন্ডাস্ট্রি বলেন, তারপর আপনার যাতায়াত বলেন, তারপর প্রোডাক্টিভিটি, প্রতিটা ক্ষেত্রেই এই জ্বালানিটা একটা র মেটেরিয়াল হিসাবে কাজ করে। আজকে এই তেলের দাম, ফরাদ ভাই আমাকে প্রশ্ন করে এবং বলেছিলেন যে বলার জন্য যে আজকে এই তেলের দাম প্রতি ব্যারেল ক্রুড অয়েল $89, এবং ব্যান্ড ক্রুড যেটা আপনার বেটার ক্রুড, সেটা আপনার প্রায় অলমোস্ট 100 এর কাছাকাছি। তো বেশ কয়েকবার আমি বলেছিলাম যে যখনই আপনার তেলের দাম আপনার বাড়ে, তখনই আপনার ডোনাল্ড ট্রাম্প একটা বড় ধরনের নেগোসিয়েশনে বসতে চান। আমার মনে হয় সেই টাইমটা আবার চলে আসছে, উনি আবার নেগোসিয়েশন টেবিলে বসতে যাবেন। অনেক ধন্যবাদ।